ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের সাথে আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর পরিমিতি ও সুশাসন তৃতীয় পত্রের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ সাম্য। সাম্যের ইংরেজি প্রতিশব্দ হলো ইকুয়ালিটি, আর সাম্য মানে হলো সুযোগ সুবিধার সমতা। অর্থাৎ যে সুযোগ সুবিধাগুলো সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া, কাউকে বেশি সুযোগ সুবিধা না দিয়ে সবার জন্য সমান সুবিধা, কোনো বিশেষ শ্রেণীকে বিশেষ সুবিধা না দিয়ে সমাজের সকল স্তরে সমভাবে সুযোগ সুবিধা প্রদান করাকেই বলা হয় সাম্য বা ইকুয়ালিটি। অধ্যাপক লাস্কির মতে সাম্য বলতে সবার জন্য উপযুক্ত সুযোগ সুবিধার দ্বার উন্মুক্ত রাখাকে বোঝায়। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখি স্বাধীনতায় সাম্যের গুরুত্ব। তোমাদের প্রশ্নটা হয়তো এইভাবেও আসতে পারে, সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো, বা স্বাধীনতায় সাম্যের গুরুত্ব। এখন আমরা দেখি স্বাধীনতা সাম্যের গুরুত্ব কতটুকু, বা স্বাধীনতা এবং সাম্য পরস্পর কিভাবে নির্ভরশীল। ব্যক্তি স্বাধীনতা রক্ষায় আমরা জানি স্বাধীনতা এবং সাম্য, স্বাধীনতা যদি সাম্য থাকে তাহলে সেখানে কি হয়, ব্যক্তি স্বাধীনতা রক্ষা পায়, ব্যক্তি স্বাধীনতা রক্ষা পায়। আমরা স্বাধীনতার সংজ্ঞায়ও পড়েছি যে স্বাধীনতা বলতে সমাজে সে সকল সুযোগ সুবিধাকে বোঝায় যা ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। তেমনিভাবে সাম্য যদি থাকে তাহলে কি হয়, ব্যক্তি স্বাধীনতা রক্ষা পায়। তারপর 2 নম্বর আছে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষায়। সমাজ আমরা জানি সমাজে পরস্পর নির্ভরশীল, সমাজে মানুষ কি হয়, একজন আরেকজনের উপর নির্ভরশীলভাবে বসবাস করে। কেউই কি করে না, একাকী বসবাস করতে পারে না বিধায়, বা স্বয়ংসম্পূর্ণভাবে বসবাস করতে পারে না বিধায় কি করে, সমাজে বা পরিবারে বসবাস করে। আর সমাজের যে শান্তি শৃঙ্খলা রক্ষা পায় সেটা হলো সাম্যের মাধ্যমে, সাম্য এবং স্বাধীনতার মাধ্যমে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা পায়। এরপর আছি আমরা কি অর্থনৈতিক স্বাধীনতা রক্ষায়। হ্যাঁ, আমরা যত স্বাধীনতাই বলি না কেন, অর্থনৈতিক স্বাধীনতা হলো জনগণের স্বাধীনতার মূল ভিত্তি। আর এই অর্থনৈতিক স্বাধীনতাটা রক্ষা পায় সাম্যের মাধ্যমে। আমরা জানি সাম্য মানে হলো সুযোগ সুবিধার সমতা। এখানে বেশিরভাগ যে সুযোগ সুবিধা, এটা অর্থনৈতিক সুযোগ সুবিধাটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর অর্থনৈতিক সুযোগ সুবিধার যদি সমতা থাকে তাহলে অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা পায়। 4 নম্বর যেই আমরা দেখি পয়েন্টটা, সেটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। আমরা জানি গণতন্ত্র হলো জনগণের সরকার, গণতন্ত্র হলো জনগণের দ্বারা পরিচালিত, জনগণের কল্যাণার্থে পরিচালিত শাসন ব্যবস্থা। আর গণতন্ত্রে সকল জনগণই সমান সমান সুযোগ সুবিধার অধিকারী হয় বিধায় সাম্যের মাধ্যমে গণতন্ত্র কি হয়, স্বাধীনতা এবং সাম্য প্রতিষ্ঠিত হয়। 5 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায়। আমরা জানি সাম্য মানে হলো শোষণহীন বা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। এখানে কোনো বিশেষ শ্রেণীকে গুরুত্ব দেওয়া হয় না, সমাজের সকল শ্রেণীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমানভাবে সুযোগ সুবিধা প্রদান করা হয় বিধায় এখানে কি হয়, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয়। 6 নম্বর যে পয়েন্ট, সেটা হলো সাম্যই স্বাধীনতার ভিত্তি। আমরা জানি 1789 সালে কি হয়, ফরাসি বিপ্লবের যে মূল মন্ত্র সেটা হলো সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। তার মানে সাম্যই হলো স্বাধীনতার মূল ভিত্তি। যা আমরা দেখি যে বিশ্বে যত অন্যায় বা যত যুদ্ধ বিগ্রহ, যত দ্বন্দ্ব, পারস্পরিক দ্বন্দ্ব, সেটা কিসের কারণে হয়েছে, সাম্যের অনুপস্থিতির কারণে। যখন কেউ দেখে যে তার প্রতি কি সাম্য দেখানো হচ্ছে না, বা একজন বেশি সুযোগ পাচ্ছে, একজন কম সুযোগ পাচ্ছে, তখনই কি হয়, বিপ্লবের আশঙ্কা দেখা দেয়, পারস্পরিক দ্বন্দ্ব, স্নায়ুযুদ্ধ এসব সৃষ্টি হয় এবং সমাজে অশান্তি সৃষ্টি হয়, রাষ্ট্র কি হয়, রাষ্ট্র দ্বন্দ্ব সৃষ্টি হয় বা যুদ্ধের সম্ভাবনা থাকে। তাহলে সাম্যই কি স্বাধীনতার ভিত্তি। আমরা জানি ফরাসি দার্শনিক রুশো, তিনি কি করেন, তাকে বলা হয় সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার জনক। এবং আমরা জানি ফরাসি বিপ্লব যে হয়েছিল 1789 সালে, সেই ফরাসি বিপ্লবের মূল কথাই ছিল সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। তার মানে স্বাধীনতা এবং সাম্য
এরা সাম্যের জন্যই কি বিশ্বে কি হয়, যুদ্ধ বিগ্রহ হানাহানি সৃষ্টি হয়। এরপরে সর্বশেষ যে পয়েন্ট আমরা দেখলাম যে পরস্পর পরিপূরক। সাম্য এবং স্বাধীনতা এরা পরস্পর পরিপূরক। যেখানে সাম্য নেই সেখানে কি নেই, স্বাধীনতা নেই। আবার যেখানে স্বাধীনতা নেই সেখানে সাম্য নেই। একটা আরেকটা কি এপিটোপিক, মানে একই মুদ্রার এপিটোপিক সাম্য এবং স্বাধীনতা। সাম্য সমাজে কি জনগণের স্বাধীনতা নিশ্চিত করতে হলে কি করতে হবে, অর্থনৈতিক সাম্য, সামাজিক সাম্য নিশ্চিত করতে হবে। তেমনিভাবে সাম্যের জন্য সাম্য প্রতিষ্ঠা করতে হলে জনগণকে কি দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। তাহলে আমরা দেখলাম যে স্বাধীনতা, সাম্যের গুরুত্ব বা সাম্য এবং স্বাধীনতা সম্পর্ক আমরা এই 7টি পয়েন্ট মনে রাখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে অর্থাৎ 3য় অধ্যায়ে আমরা আলোচনা করেছি আইন, স্বাধীনতা এবং সাম্য। এখানে তোমাদের অনুধাবনমূলক কিছু প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নে আমরা দেখি যে এগুলো অনুধাবন, এখানে আমি 8টি প্রশ্ন দিয়েছি অনুধাবনমূলক। এইগুলো প্রায় বিভিন্ন সালে বিভিন্নভাবে এই প্রশ্নগুলো এসেছে। আমি আজকে তোমাদের সামনে এই অনুধাবনমূলক প্রশ্নগুলো আলোচনা করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের প্রথম যেই প্রশ্নটা সেটা হলো মূল্যবোধ। তোমাদের আসতে পারে যে মূল্যবোধ বলতে কি বুঝো? মূল্যবোধ হলো সমাজের মানুষের প্রচলিত মৌলিক বিশ্বাস, যা মানুষের নীতি ও চিন্তা চেতনার মানদণ্ড এবং মানুষকে ভালো মন্দ, ন্যায় অন্যায় বিবেচনা করতে সহায়তা করে। মূল্যবোধের মাধ্যমে একটি জাতির চিন্তা চেতনা, আচার আচরণ, কাজের প্রতি নিষ্ঠা, সততা, ন্যায়বোধ ইত্যাদি পরিস্ফুটিত হয়। মূল্যবোধ লালনের মাধ্যমে ব্যক্তি ও সমাজ সভ্যতার পথে অগ্রগামী হয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের যে দ্বিতীয় অনুধাবনমূলক যে আমি একটা প্রশ্ন লিখেছি, গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ কি? মানুষের যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য, গণতান্ত্রিক কর্মকাণ্ড, আচার ব্যবহারকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে, তাই গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক কর্মকাণ্ড যেমন নির্বাচনে অংশ নেওয়া, জয় পরাজয় মেনে নেওয়া, অধিকার কর্তব্য সম্পর্কে সচেতন থাকা ইত্যাদি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফল বা প্রতিফলন। এরপরে আমরা দেখি যে আইন, 3 নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্ন। আইন কি? আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছি যে আইন হলো একটি ফার্সি শব্দ। এটা আইনের ইংরেজি প্রতিশব্দ হলো ল। ল শব্দটি এসেছে টিউটনিক ল্যাগ থেকে। ল্যাগ শব্দের অর্থ স্থির বা অপরিবর্তনীয়। আর সমাজের নিয়ম কানুনও স্থির। আমরা জানি সমাজের প্রাচীনকাল থেকে কিছু নিয়ম কানুন, প্রাকৃতিক আইন, যেমন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় এবং কি করে, দিনে সূর্য আমাদেরকে আলো দেয় এবং রাতে কি ওঠে, চাঁদ ওঠে। এই যে নিয়মগুলা, এগুলো আমরা মেনে চলতেছি। তাহলে আইন হলো কতগুলো নিয়ম কানুনের সমষ্টি যা জনগণ কর্তৃক সমর্থিত এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। এবং আইন হলো কি? আইন সকলে মেনে চলতে বাধ্য থাকে। তারপরে আমরা আসি কি 4 নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্ন, সেটা হলো প্রথা। প্রথাটা কি? প্রথাটা হলো প্রাচীনকাল থেকে মানুষ যে সকল অভ্যাস ও রীতিনীতি মেনে চলতে গিয়ে এটা পরবর্তীতে কি হয়, প্রথায় পরিণত হয়। এবং প্রথাটা কি হয়? প্রথাটা একসময় কি হয়, আইনের উৎস হিসেবে আইনে পরিণত হয়ে যায়। মানুষের প্রাচীনকালের যে অভ্যাস রীতিনীতি সেগুলাকে কি বলা হয়, প্রথা বলে। এবং এই প্রথাটা যেমন আমাদের দেশেও অনেকগুলো আইন প্রথা থেকে এসেছে, তেমনিভাবে ব্রিটেন পার্লামেন্টের যে কমন সভার যে আইনগুলো কিন্তু অলিখিত বা প্রথা। ব্রিটেনের সাধারণ আইন কিন্তু প্রথা ভিত্তিক। আর এখানে আমরা 5 নাম্বার একটা প্রশ্ন দেখছি অনুধাবনমূলক, সেটা হলো ন্যায়বোধ। ন্যায়বোধ কি? ন্যায়বোধ হলো, আমরা জানি বিচারকগণ বিচার কাজ করতে গিয়ে আইনের দ্বর্থবোধকতা বা অস্পষ্টতার কারণে কিছু মানে মামলার বা কিছু রায়, মানে মামলার রায় দিতে ওনারা কি হয়, অসমর্থ হন বা কিছুটা ব্যর্থ হন। তখন ওনাদের ব্যক্তিগত ন্যায়বোধ এবং
ব্যক্তিগত বিবেকবোধ থেকে যে রায় প্রদান করেন তাকে বলা হয় ন্যায়বোধ। আর এই ন্যায়বোধ হলো আইনের মস্ত বড় উৎস। ন্যায়বোধের মাধ্যমে আমরা অনেক আইন আমাদের রাষ্ট্রে এবং বিভিন্ন রাষ্ট্রে ন্যায়বোধ থেকে অনেক আইন তৈরি হয়েছে। তাহলে ন্যায়বোধটা কি? ন্যায়বোধ হলো বিচারকগণ যখন কোনো বিচার কাজ পরিচালনা করেন তখন আইনের দ্বর্তবোধকতা বা অস্পষ্টতার কারণে অনেক সময় কি দেখেন যে এই মামলাটি সঠিক রায় প্রদান করতে পারছেন না, তখন ওনারা নিজস্ব বিচার বুদ্ধি, নিজস্ব ন্যায়বোধ থেকে, বিবেকবোধ থেকে যে রায় প্রদান করেন সেটাকে বলা হয় ন্যায়বোধ। এরপরে আমরা 6 নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্ন, সেটা হলো পরমত সহিষ্ণুতা। পরমত সহিষ্ণুতা বলতে বোঝায় অপরের মতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা বা অপরের মতামতকে বা অন্যের মতামতকে সম্মান প্রদর্শন করাটাই হলো পরমত সহিষ্ণুতা। আমরা জানি যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বা সংসদীয় গণতন্ত্রে এই যে পরমত সহিষ্ণুতা, এটা একটি মস্ত বড় কি বিষয় বা একটি গুণ। কারণ পরমত সহিষ্ণুতা যদি না থাকে তাহলে একদল আরেক দলকে কি করবে না, সহ্য করবে না বা ভাঙনের খেলায় লিপ্ত হবে, বা কোন দল পারস্পরিক দলীয় কোন দল বা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে। তাহলে পরমত সহিষ্ণুতা কি? পরমত সহিষ্ণুতা বলতে বোঝায় একজন আরেকজনের মতামতকে সম্মান প্রদর্শন করা বা শ্রদ্ধা প্রদর্শন করাটাকে বলা হয় পরমত সহিষ্ণুতা। এরপরে আসি আমরা কি 7 নাম্বার স্বাধীনতা। স্বাধীনতা আজকে আমি আলোচনা করেছিলাম। স্বাধীনতার ইংরেজি প্রতিশব্দ হলো লিবার্টি। লিবার্টি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে। লিবার শব্দের অর্থ স্বাধীন বা মুক্ত। তাহলে শব্দগত অর্থে স্বাধীনতা বলতে বোঝায় মুক্ত বা বাধাবন্ধনহীন জীবনযাপনকে, কিন্তু পরিণতিতে স্বাধীনতা বলতে মুক্ত বা বাধাবন্ধনহীন জীবনযাপনকে স্বাধীনতা বোঝায় না, কেননা সেটা স্বেচ্ছাচারিতা হয়ে যাবে। পরিণতিতে স্বাধীনতা বলতে বোঝায় অন্যের স্বাধীনতা বলতে খুশিমতো কাজ করাকে বোঝায়, যদি উক্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কাজে বাধা সৃষ্টি না হয়। সর্বশেষ যে অনুধাবনমূলক একটা প্রশ্ন, সার্বভৌমত্ব। আমরা জানি রাষ্ট্র গঠনের 4টি উপাদান: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব হলো রাষ্ট্র গঠনের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ এবং প্রধান যে বৈশিষ্ট্য, সেটা হলো সার্বভৌমত্ব। কারণ সার্বভৌমত্ব ছাড়া কোনো রাষ্ট্রই কি করতে পারে না, টিকে থাকতে পারে না বা গঠন হতে পারে না। অধ্যাপক উইলবি বলেছেন, রাষ্ট্রের চরম এবং অপ্রতিরোধ্য ক্ষমতাই হলো সার্বভৌমত্ব। ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের সামনে আমি 3য় অধ্যায়ে যে খুঁটিনাটি বিষয় আছে সেগুলো তুলে ধরেছি। তোমাদের এই যে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের 3য় অধ্যায়ে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টসে আমাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।